নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মহাপঞ্চমীর রাত, কাল সকাল হলে হয়ে যাবে মহাষষ্ঠী। ষষ্ঠীর সবাইকে অগ্রিম ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে শারদ উৎসব যেন সবার মঙ্গলময়, সবার জীবনে হাসি সুখ শান্তি নিয়ে আসে, এই কামনা করে আজকে মা দুর্গার কাছে আজকে ঘটনায় যাব। আশা করি সবাই পুজোটা খুব 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 আনন্দ করবে। তাহলে চলো আজকে সোজা যাই ঘটনায়। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের দিদিভাইকে কেমন লাগছে শাড়ি পরে। আচ্ছা, আজকের ঘটনাটা আমার কাছে আসে প্রায় কয়েক মাস আগে। ঘটনাটা আমার কাছে ছিল আজকের দিনটার জন্য। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। আর আমি জানি অলরেডি তোমরা লাইক তো আমাকে দেখে আজকে করেই দিয়েছো, কারণ অনেকেই বলেছিলে দিদিভাই তুমি শাড়ি পরে কেন ভিডিও করছো না। দেখো শাড়ি পরে কিন্তু চলে এসেছি। তাহলে চলো আজকের ঘটনাটা বলি। আজকের ঘটনাটা আমাদেরকে মধ্যম গ্রাম থেকে তরি পাঠায়, তরি দাস। তরি এমন একটা ঘটনা আমাকে শেয়ার করেছিল আজ থেকে প্রায় 3-3.5 মাস আগে। জানি না আজকে তরি আমার এই ঘটনাটা শুনছে কিনা, ওরই পাঠানো। তো তরির ঘটনাটা আজকে বলি। তরি বলে দিদিভাই আমার বয়স হচ্ছে 19 বছর। আমি 19 বছর বয়সে জীবনে যে প্রতিকূল দিকগুলো দেখেছি, হতে পারে অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়নি। আমাদের তরি বলে দিদিভাই আমার মা নেই, আমার বাবা আর আমরা দুজন খুব ভালোভাবে থাকি। আমার বাবার অনেক টাকা নেই, অনেক পয়সা নেই, কিন্তু তবুও আমার বাবা আমাকে ঠিক প্রতি কটা মানুষের মতো ভালোবাসা দেয়। আর প্রতি কটা মানুষের মতো আমাকে আমার বাবা কিন্তু পড়াশোনা শেখাচ্ছে। প্রতি কটা মা বাবার জীবনে একটাই শখ থাকে, সেটা হচ্ছে আমার নিজের সন্তানকে অনেক বড় করব, লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করে তুলব। আমার বাবারও কিন্তু আর 5টা বাবা মায়ের মতনই শখ। আমি পড়াশোনায় দিদিভাই খুব মেধাবী। আজকে তোমাকে যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা তুমি শুনলে বলবে যে সত্যি বাস্তবে কিন্তু নিজের লোকই হয় নিজের লোককে ক্ষতি করে। আর আজকের ঘটনাটা আমার সেম। আমার মা নেই, আমার পাশেই থাকে হচ্ছে আমার জেঠিমা। জেঠিমা যতটাই মুখে মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, তার বুকের ভিতরে ততটাই বিষ। প্রথম বুঝতে পারতাম না। আমার বাবা আমাকে সবসময় বলতো তরি তোর জেঠিমার কাছ থেকে একটু সরে থাকবি। আমি যখন মা মারা যায় তখন আমার বয়স 13 বছর। জেঠিমাই কিন্তু আমাকে দুবেলা ভাত খেতে দিত, তার বিনিময়ে বাড়ির অনেক কাজ করিয়ে নিত। ওই যে মা নেই কি করব, সে তো জেঠিমা তো সাথে তো মাটা আসছে। আর তখন আমার বয়সটাও তো কম, মাত্র 13 বছর। আমি কিন্তু জেঠিমার কাছে যেতাম। জেঠিমা আমাকে অনেক খাটাতো, অনেক বলতো যা পুকুর থেকে এই জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়, এমনকি বাইরে শুকোতে মাঠে দিয়ে আয়। বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা দুটো ভাত দেওয়ার পর বলতো যা বাসনগুলো তরি একটু মেজে রাখতো মা। খুব মিষ্টি মিষ্টি কথা বলতো, আমার মাথায় হাত বুলাতো, আমাকে কাজ করাতো। আমি কিন্তু কোনোদিন মনে করিনি আমি অন্যের বাড়িতে কাজ করছি, কারণ আমি একটা জিনিস জানতাম, আমার মা যদি আজ জীবিত থাকতেন আমার মা অবশ্যই আমাকে বলতেন তরি মা একটু বাসনটা ধুয়ে দে, মা আমার শাড়িটা একটু শুকাতে দিয়ায়। আমি আমার জেঠিমাকে ঠিক সেরকমই দেখতাম। এবার বলি ঘটনাটা। আস্তে আস্তে যখন আমার 17 বছর বয়স, তখন দুপুরবেলা আমার জেঠিমা এসে আমার মাথার চুল কেটে নিয়ে যায়। আমি কিন্তু পুরো বিষয়টা আবছা আবছা চোখে বুঝতে পারি। আমি কিন্তু জেগেই ছিলাম, কিন্তু চোখটা বুজে পড়েছিলাম। আমার জেঠিমা চুল কেটে নিয়ে চলে যায়। আমি বেরোতে বেরোতেই জেঠিমা সাথে সাথে উঠে আয়নার সামনে দাঁড়াই। আয়নায় গিয়ে দেখলাম হ্যাঁ আমার চুলটা কানের পাশ থেকে একটা সাইড কেটে নিয়ে চলে গেছে। দুটো সাইডের চুল আমার কিন্তু সমান নেই। আমি বাবাকে বললাম, বাবা যখন সন্ধ্যাবেলা বাড়ি আসে বাবাকে বললাম বাবা আজকে জেঠিমা দুপুরবেলা আমাদের ঘরে এসেছিল। জেঠিমা তো আমাদের ঘরে আসে না,
বলে তোরা নোংরা, তোরা ময়লা, তোদের ঘর দিয়ে নাকি দুর্গন্ধ বেরোয়। আজকে জেঠিমা এসে আমি ভাবলাম জেঠিমা হয়তো আমাকে কিছু বলতে এসছেন, কারণ জেঠিমা তো আমাদের বাড়ি আসেন না। এসে আমার চুল কেটে নিয়ে গেছে। আমার বাবা সেটা শুনে খুব বিচলিত হয়। বাবা বলল চুল কেটে নিয়ে গেছে? সর্বনাশ! চুল কেটে নিয়ে যাওয়া মানেই হচ্ছে কালা জাদু করবে, তোকে তোর জেঠিমা হয়তো বান মারবে, বাবা আমাকে বলে। তখন বাবা বলল আমাদের কাছে টাকা নেই, পয়সা নেই, মা মরা মেয়ে, তোকে এরকম করে টুকটাক করে বান মেরে ক্ষতি করে কি হবে? কিন্তু আমাকে ক্ষতি করার পেছনে আমার জেঠিমার একটা রিজন ছিল, সেটা হচ্ছে আমার মা নিজে যেই জায়গাটায় আমার বাবা বাস করে, আমার জ্যাঠা বাস করে, আমার জেঠিমা বাস করে, সেই জায়গাটা কিন্তু আমার মায়ের নামে ঠাকুরদা করে দিয়ে গেছিল। আর আমার মা যখন মারা যায় তার আগে আমার মা বলে গেছিল যে এই জায়গার মালিকানা পুরোটাই হচ্ছে আমার তোরই। আর এমনকি আমার নামে কিন্তু দলিলও করা আছে যে আমার যখন প্রাপ্ত বয়স্ক হব আমি, তখন ওই জমির আমি মালিকানা হতে পারবো। আমার যখন চুল কেটে নিয়ে যায় জেঠিমা তখন আমার 17 বছর বয়স। এইবার আমার বাবা বলল যে সামান্য এই জমির জন্য মেয়েটাকে পাগল করে দেবে নাকি? যাই হোক, বাবা না সেই জিনিসটা অতটা ভুরুক্ষেপ করেনি, সেই জিনিসটা নিয়ে এতটা ভাবনা চিন্তা করিনি। কিন্তু আমি সকালবেলা যখন জেঠিমার কাছে যাই, জেঠিমা দেখলাম ব্যাগ নিয়ে কাঁধে একটা ভালো শাড়ি পরে খুব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোচ্ছে। আমি যেতেই জেঠিমা আমাকে দেখে হকচকিয়ে গেল, বললো কিরে তোরি তুই? আমি বললাম হ্যাঁ জেঠিমা, আমি তো প্রত্যেক দিনই তোমার কাছে আসি, আজকে হঠাৎ চমকে উঠলে? জেঠিমা আমাকে বলল মুখে বড় বড় কথা হয়েছে না, দুবেলা সময় করে খেতে না দিলে তো খাওয়াও জুটবে না, এত বড় বড় কথা মুখে আসে কোথা দিয়ে? আমি জেঠিমাকে বললাম জেঠিমা, কালকে দুপুরবেলা তুমি বাড়িতে কি করতে গেছিলে? আর গেলে গেলে তুমি আমাকে তো ডাকলে না, তুমি আমার মাথার চুল কেটে নিয়ে এসছো কেন? জেঠিমা খুব চিৎকার করতে শুরু করলো। তখন আশেপাশের যে লোক ছিল তারা কিন্তু হাড়ে হাড়ে আমার জেঠিমাকে চেনে, কিন্তু কেউ জেঠিমার মুখের উপর কথা বলে না, কারণ আমার জেঠিমা যে টুকটাকে ওস্তাদ মানুষকে ক্ষতি করে সেটা পাড়ার সবাই জানে। শুধু জানা ছিল না আমার, কিন্তু আমার বাবা আমাকে আগাগোড়ে বারণ করেছিল। এবার জেঠিমা চিৎকার পাচ্ছে যখন, তখন আমি জেঠিমাকে বললাম ও জেঠিমা, তোমাকে তুমি খারাপ কিছু বলিনি, তুমি চুল আমার কেটে এনেছো কেন? আমি এটা জিজ্ঞাসা করেছি, তার জন্য এরকম চিৎকার করছো কেন? তখন জেঠিমা আমাকে বলল তোর চুল আমি কাটিনি, আমি গেছিলাম, খুব কষ্ট হচ্ছিল, তোর মা নেই তো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আমি চুল কেন কাটবো? মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, তারপর দেখলাম তুই অঘরে ঘুমাচ্ছিস, যদি পাছে উঠে যাস, পড়াশোনা করিস অনেক রাত পর্যন্ত, ওর জন্য আমি চলে এসেছি। আমি জেঠিমাকে বললাম ও আচ্ছা জেঠিমা, ঠিক আছে, তুমি যেখানে যাচ্ছ যাও। জেঠিমা চলে যাওয়ার পর পাড়ার সবাই আমাকে বলল কেন তোর জেঠিমার সাথে এরকম লাগিস? জানিস তো মহিলাটি খুব একটা সুবিধের না, কোন সময় কি করে দেবে ক্ষতি, মা নেই, মা মরা মেয়ে। আমি পাড়ার লোককে বললাম যে দেখো, তোমরা বারবার এই মা মরা মেয়ে, মা মরা মেয়ে এই কথাটা আমাকে দয়া করে বলো না। মা মরা মেয়ে তো কি হয়েছে, আমার বাবা তো আছে, এ তো না যে আমি অসহায় অনাথ। তখন সবাই বলল যে না রে, আজকের পর থেকে তোকে কেউ আর মা মরা মেয়ে বলবে না, আমরা পাড়ার এত কাকিমা জেঠিমা আছি, আমরা সবাই তো তোর মায়েরই মতো। যাই হোক, আমি কিন্তু পাড়ায় প্রতি কটা বাড়িতে বাড়িতে যেতাম, না গেলে সবাই বাড়ি বয়ে এসে আমার খোঁজ করতো, এ তোরই শরীর কেমন আছে, তোরই আজকে তোকে দেখলাম না, তোরই আমাদের বাড়ি গেলি না তো, তোরই তোকে পাড়ার দোকানে দেখলাম না তো, সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করতো। হঠাৎ দিন যেতে 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 হঠাৎ আমি বিছানায় শয্যাশায়ী হয়ে গেলাম। পরি বলে দিদি ভাই আমি বাড়িতে একা একা ভয়ে ভয়ে দিন যাপন করতাম, খুব ভয় লাগতো। বাবা আমার সকালবেলা চলে যেত, বাবা যখন বাড়ি ফিরতো তখন প্রায় রাত হয়ে যেত। বাবা এসে আমাকে জিজ্ঞেস করতো কিরে মা, তোর শরীর কেমন আছে? আমি বাবাকে কোনোদিন সত্যি কথা বলতাম না, কারণ আমার বাবা ভ্যান চালায়। আমি বাবাকে কি করে বলবো বাবা আমার সাথে এরম এরম হচ্ছে,
আমার বাবার কাছে অত সামর্থ্য নেই যে আমাকে তান্ত্রিক বাড়ি নিয়ে যাবে। যাই হোক, এরকম করে দিন কাটাতে থাকলাম। একদিন আমি আর বিছানা থেকে দিদিভাই উঠতে পারছি না, আমার পুরো শরীর বিছানার সাথে সেটে গেছে। আমি কিন্তু সারাদিন শুয়ে থাকতাম, আর আমাকে ওই পাড়ার কিছু কাকিমা জেঠিমা খাবার দিয়ে যেত। বাবা যখন আসতো বাবাকে বলতাম হ্যাঁ খেয়েছি। রাতের খাবারটা বাবা আসবে বলে খুব কষ্টে আমি করে রাখতাম। এরকম করতে করতে অনেকটা দিন যাওয়ার পর শরীর আমার ছেড়ে দেয়, আর উঠতে পারছি না। বাবা আমাকে বলল, কিরে তোরি, আজকে দেখছি তুই একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিস, উঠতে পারছিস না। কিরে মা, তোর কি গায়ে জ্বর? আমি বললাম, না বাবা, আমার গায়ে জ্বর না, জানি না কেন আমার না সারা শরীরে কোনো জোর পাই না বাবা। বাবা তখন বললো, ওই তোর জেঠির রাক্ষসী, ওই তোর ক্ষতি করেছে। কালকেই আমি তোকে মালিকের কাছ থেকে টাকা নিয়ে কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাবই। এই কথা বাবা আমাকে প্রায় বলতো, কিন্তু মাস খানিক হয়ে যায় বাবা আমাকে নিয়ে আর তান্ত্রিকের কাছে যায় না। কারণ আমি জানি বাবা ভ্যান চালিয়ে যা টাকা পায় ওই দিয়ে আমার পড়াশোনা আর খাওয়াটা দুবেলা জোটে, আবার ওখান থেকে কি আমাকে নিয়ে যাবে তান্ত্রিকের কাছে। আমার মা আমাকে দুটো ছোট্টবেলায় সোনার কানের পরিয়ে দিয়েছিল, আমার খুব মনে আছে। ওই কানেরগুলোই আমার যখন 17 বছর বয়স আমি কানেই পরেছিলাম, খুলে বাবাকে দিই। বাবাকে বললাম, বাবা এই কানের দুটো তুমি বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে আমাকে তুমি কোনো ভালো ডাক্তারকে দেখাও, নালে হয়তো আমি আর বাঁচবো না। জানি দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা খুব করুণাদায়ক, কিন্তু ঘটনাটার মধ্যে অনেক শিক্ষা আছে, ঘটনাটা শোনো। তখন তরি বলে, দিদি ভাই আমি কানের দুটো খুলে দিই। আমার বাবা কিছুতেই নেবে না, বাবার চোখ ছলছল করছে, কারণ আমার মায়ের ওইটাই শেষ স্মৃতি ছিল আমাকে দেওয়া দুটো কানের দুল। বাবা নিয়ে যায়, নিয়ে গিয়ে বাবা সেইটা বন্ধক রেখে আমার জন্য যত সামান্য কিছু ওষুধ এনে দেয়। দিয়ে পরের দিন সকালবেলা বাবা আমাকে নিয়ে কিন্তু এক ওঝার বাড়ি যায়। সে ওঝা আমাকে দেখে বলল, আরে মারে, ওফ, মানুষ এরকম করে কেন রে, ছি 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 ছি, তোর মা নেই, মা মরা মেয়ে তুই, আর তোর নিজের জেঠি তোকে এরকম ক্ষতি করলো। কারণ জেঠি যে টুকটাক করে সেটা ওই তান্ত্রিক জানতেন না, ওটা আমার বাবা বলেছেন। তখন উনি ওনার যে ছক উনি করলেন, ওনার জাদুবিদ্যে উনি বললেন, হ্যাঁ তোর পাশের বাড়ির একজন মহিলা তোকে ক্ষতি করেছে। আমাদের বুঝতে বাকি রইল না যে ক্ষতিটা কে করেছে। যাই হোক, খুব খারাপ অবস্থার মধ্যে বাড়ি ফিরে আসলাম। উনি আমাকে একটা মাদুলি দেয়, 501 টাকা নিল। মাদুলিটা আমি ধারণ করেছিলাম। তখন যেটি প্রায় 1 মাস পর, এতদিন কোনো খোঁজ খবর নেয়নি, হঠাৎ আমার বাড়িতে আসে সন্ধ্যাবেলা। তখন বাবা বাড়িতে উপস্থিত ছিল। এসে তখন আমাকে জেঠিমা বলল, কিরে তোরি, কতদিন হয়ে গেল মা, তুই তো জেঠিকে ভুলেই গেছিস, কই জেঠির বাড়ি তো যাস না। এই মাঝে কত রকম রান্না করলাম, তোর জন্য রেখেছিলাম, কিন্তু তুই গেলি না বলে তুই পেলি না। তখন আমার বাবা বলে, কেন বৌদি, তুমিও তো তরিকে বাড়ি বয়ে এসে দিয়ে যেতে পারতে, বাড়ি তো তোমার অনেক দূর না যে ট্রেনে বাসে করে আসতে হবে, 1 পা বাড়ালেই তো একই ভিটের মধ্যে বাড়ি। তখন আমার জেঠিমা বলল, কি যে বলো ঠাকুরপো, বোঝো না আমার কত কাজ, আমি কি করে আসবো বলো তো, বাড়িতে এত কাজ সামলাতে সামলাতে সময় পাইনি গো। আমি ভেবেছিলাম তোরই হয়তো যাবে। যাই হোক, আমার বাবা আর বেশি কথা বাড়ালো না। এরকম করতে করতে আরো 1টা মাস কেটে যায়। আমি কিন্তু সুস্থ হয়ে গেছি। কিন্তু হঠাৎ একদিন আমার বাবা আমাকে বলল যে, মারে, কালকে আমি যাদের ভ্যান চালাই ওই মালিকের বাড়িতে কিছু পুজো আছে, আমি ঠিক জানি না, বলেছে যে মেয়েটাকে নিয়ে এসো, আমার সাথে যাবি? আমি বললাম হ্যাঁ, কারণ আমি তো এমনি পড়াশোনা করি, আর তো কোথাও যাই না, আমার কোনো মাস্টারও নেই, আমি একা একাই পড়াশোনা করি। যাই হোক, আমি বাবার সাথে সেই ভ্যানের যে মালিক আছে, মানে যাদের ভ্যান বাবা চালান, ওনাদের বাড়িতে যাই।
ওনাদের বাড়ি থেকে যখন ফিরে আসি প্রসাদ খেয়ে, রাতের খাবার খেয়ে, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমাদের বাড়ির যে চৌকাঠ রয়েছে ওখানে একটা হাঁড়ি, লাল সিঁদুরে মাখানো হাঁড়ি, ভাঙা, কুচো 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 কুচো, হাঁড়িটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পড়ে আছে। তখন আমার বাবা বলে যে ইমা, এখানে লাল একটা সিঁদুর মাখা হাঁড়ি কে ফেলেছে? আমি তখন বললাম, কে ফেলবে? জেঠিমা নিশ্চয়ই দেখে গিয়েছে আমি ভালো আছি, কিছু খারাপ করেছে। আমাকে তরি বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমাকে মেরে ফেলার জন্য আমার জেঠিমা অনেক চেষ্টা করে। আমার জেঠিমা প্রথম আমাকে করেছিল সেটা হচ্ছে কালা জাদু। যখন আমি মাদুলি পড়ি, সুস্থ হয়ে উঠি, তারপর দেখে যাওয়ার পরে আমার উপর জিন চালনা, আমাকে জিন চালান করে। আমি না একা একা বাড়িতে বকতাম, অন্ধকারে বসে থাকতাম। আমার বাবা যখন আসতো, বাবা এসে আমাকে বলতো, এ তোরি ভাত দে। আমি বাবাকে বলতাম, ওইখানে ভাত দেখ রয়েছে, বাড়া রয়েছে, নিয়ে খা। বাবাকে আমি তুই তাকারি করে কথা বলতাম। এগুলো পরে শোনা। তোরি বলে, দিদি ভাই আমার বাবা আমাকে ভয় পেতে আরম্ভ করে। প্রথমে খুব বকাবকি করে, কি ব্যাপার বাবার সাথে তুই তাকারি করে কথা। পরে কিন্তু বাবা বুঝতে পারে যে না, আমার মেয়ে অন্য কোনো ব্যাপার আছে। আমি বাবাকে বলতাম, এই আমার কাছে আসবি না, কি বলছিস তুই? কিছু বললেই আমি বাবাকে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলতাম, যেগুলো পরে পরে সবই বাবা আমাকে বলেছেন। তারপর বাবা আমাকে একদিন বলে যে, তরিমা তুই এরকম করে তুই তাকারি করে বাবার সাথে কথা বলছিস কেন রে? আর তুই অন্ধকারে কার সাথে কথা বলিস ঘরে একা একা বসে? তখন আমি আমার বাবাকে বলতাম, আমি যার সাথেই কথা বলি না কেন, তোকে কেন বলবো? তুই কে? কেন বলবো তোকে? তখন আমার বাবা আমাকে তাও বোঝাতো। বাবা মাথায় হাত দিতে আসতো, আমি বাবাকে, একদম আমার কাছে আসবি না। এরকম করে প্রায় কয়েক মাস যায়। বাবার কাছে সামর্থ্য ছিল না, বাবা বুঝতে পারতো আমার মেয়ের মধ্যে এমন কিছু চালনা করে দিয়েছে জেঠিমা যে আমার মেয়ে এইবার শেষ। কিন্তু আমার বাবা এইটা বুঝতে পারিনি, যার উপরে ভগবান আছে তার উপরে কেউ নেই। তখন বাবা যে ভ্যান চালন, মানে বাবা যে ভ্যান চালাতো, বাবার সেই মালিক একদিন বাড়িতে আসে। কারণ আমার বাবা অনেক দিন ধরে যায় না ভ্যান চালাতে। মালিক ভাবলো যে কি হলো, ও এতদিন হয়ে গেল আসছে না তো। যখন বাড়িতে আসে তখন আমার ওই অবস্থা দেখে, বাবা সব কথা বলে। তখন সেই মালিক বলে, এ মা, তোমার মেয়ের এমন সমস্যা, তোমার একটা মাত্র মেয়ে, মা মরা মেয়ে, মা নেই, মেয়েটাকে তো বাঁচিয়ে রাখা দরকার। তোমার পয়সার এতই যখন অভাব, আমি কি করতে আছি তুমি আমাকে একবারও বলতে পারোনি? এই কথা বলে সে আমার পুরো দায়িত্ব নেয়, বলে যতদিন ও পড়াশোনা করবে আর যতদিন না ওর বিয়ে হবে, ওর পুরো দায়িত্ব আমার। কারণ ওনার কোনো সন্তান ছিল না। ওই যে বললাম, এইটা হচ্ছে ভাগ্যেও চক্র। ভাগ্যের যদি চক্র থাকে না, কোথা থেকে তোমার কি হবে সেটা তুমি ধারণাও করতে পারবে না। আমার বাবা আজ দীর্ঘ কয়েক বছর ধরে ওনার কাছে ভ্যান চালায়, কিন্তু ঠিক সময় মতো ভগবান ওনাকে পাঠিয়ে দেয়। তখন উনি আমাকে নিয়ে যান এক ওঝার কাছে। সে ওঝা বলে, আমার সাধ্যের বাইরে ওর মধ্যে দুটো ছেলের আত্মা আছে, যেগুলো ওকে কেউ চালনা করে ওর দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর ও তার সাথে কথা বলে, ওই দুটো ছেলের সাথে কথা বলে। তখন বলছে যে ও কথা বলে, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। মানে আমার বাবা বলছে, আমি দেখেছি আমার মেয়ে রাতের বেলা একা একা খাটে বসে কি একটা বলে, কিন্তু ওর কথা শুনতে পারি না। তখন সে বলল তান্ত্রিক যে যা, আমি একজনের তোকে ঠিকানা দিলাম। তান্ত্রিক বলল, যা, আমি তোকে একটা ঠিকানা দিলাম, এনার কাছে নিয়ে যা। ইনি একজন মহিলা, ওনার কাছে নিয়ে যা, উনি কালী সাধক, ওনার কাছে গেলে তোর মেয়ে ঠিক হয়ে যাবে। ওনার কাছে আমাকে নিয়ে যায়। যদিও পরে আমি সবই শুনেছি বাবার সেই ভ্যান চালক যে মালিক ছিলেন, ওনার কাছ থেকে আমার বাবার মুখে। ওখানে যখন নিয়ে যায় তখন আমার গলা থেকে দুটো ছেলের গলার ভয়েস বেরোচ্ছে।
দুটো ছেলে আলাদা আলাদা ভাবে দুজনের সাথে ঝগড়া করছে আমারই মুখ থেকে। একটি ছেলে বলছে আমি ওর শরীরে থাকবো, আরেকটি ছেলে বলছে না, ওকে আমি ভালোবাসি, আমি ওর শরীরে থাকবো। দুজনের মধ্যে যখন ঝগড়া হচ্ছে, আমার বাবা আর বাবার সেই মালিক দুজনেই ওখানে উপস্থিত। তখন সেই মহিলা তান্ত্রিক যিনি ছিলেন, কালী মায়ের সাধনা করেন, উনি তখন বলেন আমার বাবাকে, শুনছিস তোর মেয়ে কার কবলে পড়েছে? দুটো জিন, পুরুষ জিন তোর মেয়েকে চালনা করা হয়েছে, তারা তোর মেয়ের জীবন শেষ করে দেবে। দুটো জিন দুজন ঝগড়া করছে যে ওর শরীর থেকে আমি যাব না, ওকে আমি ভালোবাসি। তাহলে আরো একজন বলছে আমিও যাব না, আমি ওকে ভালোবাসি। তখন সেই তারা মায়ের যে সাধনা করেন উনি বলেন যাবি না, কারণ কি যাবি না কেন? তখন ওরা দুজন বলছে যে না, আমি তরিকে ভালোবাসি। তো আর একজন বলছে তোর আগে আমি তরির শরীরে এসছি, আমি তরিকে ভালোবাসি। এই করতে তখন বলছে তোদের দুজনকেই তরির শরীর থেকে যেতে হবে। তখন দুজনকে সেই তারা সাধক মা অনেক অনেক বুদ্ধি করে তাদের দুজনকে শরীর থেকে বের করে দেয়। যখন বের করে দেয় তখন তরি কিন্তু পড়ে যায়। তরিকে মাদুলি, কবচ, এমনকি বাড়ি বন্ধন করার জিনিস পর্যন্ত দেয়, দিয়ে বাড়িতে নিয়ে আসে। আর আমার বাবাকে বলে দেয় তুমি যেই বাড়িতে আছো ওই বাড়িতে তুমি থাকতে পারবে না, তোমার মেয়েকে শেষ করে দেবে, ওই বাড়ি থেকে তোমরা চলে যাও। তারপর আমার বাবা, তরি বলে দিদি ভাই, আমার বাবা আমাকে নিয়ে ওখান থেকে চলে যায় টালা, কলকাতার টালা নামক একটা স্থান রয়েছে, সেখানে চলে যায়। কারণ ওখানে আমার বাবা যার ভ্যান চালাতেন সেই মালিকের ওখানে বাড়ি আছে, উনি ওখানে ভাড়া দেন টালাতে। তো সেখানে বলল তোমাকে কোনো ভাড়া দিতে হবে না, তুমি আর তোমার মেয়ে ওখানে গিয়ে থাকো। আমরা এখন দিদিভাই টালাতে আছি, কলকাতার টালা। এমনকি তোমরা অনেকেই যদি সার্চ করো তাহলে পেয়ে যাবে কলকাতায় টালা নামক একটা স্থান আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমাদের দিদিভাইকে কেমন লাগছে সেটা তো বলতে হবে, অবশ্যই জানিয়ে দিও। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, পুজো খুব আনন্দ করো, এনজয় করো, তবে বেশি রাত করে বাইরে ঘুরবে না, সাবধানে থাকবে। নিজের সাবধান সবসময় নিজেকে থাকতে হবে, কারণ পুজো কিন্তু 4টে দিনের, আর আমাদেরকে কিন্তু অনেক 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 বছর বাঁচতে হবে। আর প্রতি কটা পুজো আনন্দ উপভোগ করতে হবে পরিবারের সাথে। আজকের মতো গুড নাইট, চলো।